সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি একজন এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের এমপি। মানেই এখন অনেক মামলার আসামি, রাজনৈতিক মামলা, নানা রকম মামলা। এই এমপির নাম হচ্ছে হাবিবুর রহমান হাবিব। তিনি সিলেট ৩ আসনের এমপি। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নিয়ে এই সিলেট ৩ আসন। সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড তার নির্বাচনী এলাকা ভিত্তিক। গত দুটি সংসদে তিনি সংসদ সদস্য ছিলেন। সংসদ যেহেতু এরপর কোনো সংসদ নির্বাচন হয় নাই, সংসদ ভেঙে দিল, এরাই সংসদ সদস্য। হাবিব, আপনি কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকার অনুষ্ঠান করেন, ফজলুল বাড়ির খবর, এবং ফেসবুকে খুবই অ্যাক্টিভ। আপনি আমাদের বৃহত্তর সিলেটের কুলাউড়ার কৃতি সন্তান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। বাড়ির খবরটা আসলে আমাদের সবার বাড়ি তো বাংলাদেশ, হ্যাঁ, আমাদের অডিয়েন্সও বাংলাদেশ। এইভাবে বাড়ির খবর, বাংলাদেশের খবর, এইভাবে আমরা আনি। আচ্ছা হাবিব, আমরা শুরু করি মামলা দিয়ে। জি, আপনার নামে কতগুলো মামলা? মামলা গুনি নেই, 50-এর উপরে হবে। প্রতিদিনই একটা মামলা দিচ্ছে, এবং ইন্টারেস্টিং ঘটনা হলো মামলা দিয়েই যারা মামলা দিয়ে বাদীরা বিভিন্নভাবে আসামিদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা কিভাবে নেওয়া যায়। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় যে আমি এই পর্যন্ত বোধহয় 30 থেকে 25টা মামলার কাগজ দেখেছি এজাহারে। আমি অবাক হয়েছি যে একজন লোক আমার নামে বনানী থানায় মামলা দেওয়া হয়েছে, আদাবরে দেওয়া হয়েছে, শেরেবাংলা দেওয়া হয়েছে, সিলেটে দিয়েছে, বিভিন্ন জায়গায় দিয়েছে। একজন লোক একই টাইমে বিটুইন আ আ ৫ই অগাস্ট 3 to 5 o'clock এর ভিতরে, অথবা ৪ তারিখে একই টাইমে একজন লোক কিভাবে দক্ষিণ সুরমায় সে গুলি করলো, আবার ঢাকার বনানীতে গুলি করলো। আ আ এটা অবাক হওয়ার বিষয় যে এভাবে বাংলাদেশে মামলা হতে পারে, এবং সেই মামলা কোর্টে আবার অ্যাকসেপ্ট হয়। এবং সেই মামলা আ আ আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল অত্যন্ত লম্বা, লম্বা কথা বলেন যে উনি যদি কোনদিন আইন উপদেষ্টা হতেন, বাসে যেতেন, এই করতেন, সেই করতেন। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক আইনমন্ত্রী দেখেছি। আমরা ব্যারিস্টার মওদুদের বিতর্কিত চিফ জাস্টিস নিয়ে বিতর্কিত আ আ ডিসিশন দেখেছি। কিন্তু আসিফ নজরুল সাহেবের মতো লোক দেখি নাই যিনি উনার আগে কি বলেছেন, এখন কি বলেছেন, এগুলা দেখি নাই। এই মামলাগুলার আসলে কোনো ভিত্তি নেই। এই মামলাগুলা দেয়া হয়েছে ২ টি কারণে। একটা হলো আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং আমাদের কর্মীদেরকে অ্যা অ্যা ভয়ভীতি দেখানোর জন্য। দ্বিতীয়ত এটা হলো টাকা রোজগারের মেশিন। এই মামলাগুলো হলো, এটা বিএনপির নেতাকর্মীরাও জানে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এরা টাকার জন্য মামলা দিয়েছে, এবং এই মামলা দিয়ে বিএনপি জামাতের লোকেরা কোটি, কোটি টাকা রুজি করেছে, মানুষের ব্যবসা-বাণিজ্য দখল করেছে, চাঁদাবাজি করছে। তো এই হলো মামলার অবস্থা। সর্বশেষ মামলা কোনটা আপনার? সর্বশেষ গত বোধহয় ৩-৪ দিন আগে একটি মামলা হয়েছে। সম্ভবত কোতোয়ালি থানায়, আরেকটি শাহপরান থানায়। মামলার এজাহার একই, যে আমরা গুলি করেছি। এ এ ইভেন ইন্টারেস্টিং ঘটনা হলো ৫ তারিখে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়ায় চলে গেলেন বিটুইন ১২টা থেকে ২টার ভিতরে। তো ২টার পরে তো আওয়ামী লীগ মাঠে ছিল না। কিন্তু অনেক থানা লুটপাট হয়েছে, অনেক থানা ঘেরাও হয়েছে। অনেক পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, পুলিশদের হত্যা করা হয়েছে, এবং থানা যখন ঘেরাও করতে যায়, স্বাভাবিক আত্মরক্ষার্থে হয়তো থানার পুলিশরা গুলি করেছে। সেই মামলারও প্রধান ১ নম্বর আসামি আমাকে দেয়া হয়েছে, এবং আমাদের আওয়ামী লীগের অনেক এমপি, অনেক নেতাদেরকে এভাবে ১ নম্বর আসামি করে মামলা ২০০-২৫০ জন লোককে নাম দিয়ে, বাকিদের অজ্ঞাত দিয়ে মামলা করা হয়েছে। আজকে আমার এলাকার একটি ছেলে, যার বয়স ১৭ বছর, তাকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন আগে আরেকটি ছেলেকে সুবিধবাজার থেকে, যার বয়স 16, সে স্কুলে পড়ে, এভাবে দেওয়া হয়েছে। তো আমরা তো আ আমাদের সরকার ৫ই আগস্টের আগে যাদের বয়স আ এ ১৮ র নিচে ছিল, যারা অনেক সময় ভুলে গ্রেপ্তার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তখন সিদ্ধান্ত দিয়েছিলেন, মাননীয় হোম মিনিস্টার তখন সিদ্ধান্ত দিয়েছেন যে স্কুল পড়ুয়া কাউকে
গ্রেফতার করা যাবে না। এবং ইভেন আমি আমার নির্বাচনী এলাকায় হলফ করে বলতে পারি যে ৫ই অগাস্টের আগে একজন লোককে, একজন ছাত্রকে আমরা গ্রেফতার করিনি। একটা তথ্য আমরা শুনেছিলাম যে এরকম লন্ডনে আপনার একটা মিলনায়তনে ওই মিলনায়তনের একটা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন। এরপরেও মামলা হয়েছে। এই ঘটনাটা একটু বলেন তো। ওই দিনই ইন্টারেস্টিং ঘটনা হলো, এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। যে কেউ কাকে ভাড়া দেয়া যেতে পারে। তো ওই দিনই আমার উপরে ৫ টি এটা কোন মামলা। এলাকায়? লন্ডনে এটা কোন এলাকা? এটা লন্ডনে ওয়েস্ট হাম। ওই দিনই ঘটনাটি মামলাটা কোন থানায় মামলা হয়েছে? ওই এগুলা ঢাকার বিভিন্ন থানায়। মানে মামলা তো মানুষকে উদ্বিগ্ন করে। আপনাকে মোটেই উদ্বিগ্ন দেখাচ্ছে না। কারণ আমি জানি মামলাগুলা এই মামলাগুলা মিথ্যা। এই মামলাগুলা আ ইতিমধ্যে আমাদের লয়াররা বলেছেন, যখনই এই মামলাগুলো কোর্টে উঠে উনারা জামিন নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটরা বাদীদেরকে লজ্জা দেন। আবার বাদীরা টাকা খেয়ে একই মামলায় ধরেন আমি ১ নম্বর আসামি। ৫০ নম্বর বা ৪০ নম্বর যিনি আসামি উনি কোর্টে যখন যায়, তখন বাদী গিয়ে নিজে দাঁড়ায় যে আমি ভুলক্রমে উনাকে মামলার আসামি করে ফেলছি। তখন ম্যাজিস্ট্রেট কিন্তু বলেন যে, "আপনারা যে এই মামলাগুলো এভাবে দিচ্ছেন টাকা খেয়ে।" এখন আপনি জানেন যে বাংলাদেশে আইন স্বাভাবিকভাবে চলছে না। ম্যাজিস্ট্রেটদেরকে বা বিচারপতিদেরকে যদি উনারা স্বাধীনভাবে কথা বলতে যান, উনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমি একটি ফেসবুকে একটি দৃশ্য দেখেছি যে রাজশাহীতে কিভাবে একজন জাজকে অপমান করা হচ্ছে বিভিন্ন সময়, এবং কেউ যদি জামিন দেয়, এবং আজকেও আমি শুনলাম যে আমাদের একজন লয়ার বললেন যে যারা জামিন পেয়েছেন এরা যখন আবার আ আ তাদের যে নেক্সট ডেইট এ যখন যাবেন তাদেরকে যেন জামিন না দেওয়া হয়, তাদেরকে আটকে রাখা হয়। এই ব্যবস্থা করা হচ্ছে। তো এভাবে একটি দেশ চলতে পারে না। এই মামলা নিয়ে আমি একটু ভীতু নই। আমি জানি যে এই মামলাগুলা আ আ কোনো ভিত্তি নেই। এই মামলাগুলার কোনো বেজ নেই। তো সুতরাং যখনই দেশে স্বাভাবিক অবস্থা চলে আসবে, যখন বিচারপতিরা, যখন জাস্টিসরা আ আ তাদের বিচার কার্যক্রম নির্বিঘ্নে নিরাপদে করতে পারবে, তখন এই মামলা একটিও টিকবে না। কিন্তু আপনি যখন দেশের বাইরে আছেন, আপনি যখন দেশে ফিরে যাবেন, এই মামলাগুলার কোর্টে হাজিরা দেয়া, নিষ্পত্তি দেয়া, এটা হয়রানি তো হবেই তখন এটা। দেখেন, আ আপনি যখন রাজনীতি করবেন, আপনি যখন বঙ্গবন্ধু শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করো, লড়াই করতে হবে। আপনি রাজনীতি করবেন মানুষের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের কল্যাণে। বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন বাংলাদেশের জন্য, সেই উন্নয়নের রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছে। আমি তো চাইলে আরাম-আয়েশে নিরাপদে এই দেশে কাটাতে পারতাম। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, "দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করো।" আমার এলাকায় গত ৩ বছরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আপনি সাংবাদিক হিসাবে আপনি আমার নির্বাচনী এলাকার পাশেই আপনার উপজেলা। আপনি জেনে নিতে পারবেন যে আমরা যে উন্নয়ন করেছি, সেই উন্নয়ন তো এই এখনকার যে সরকার গত ৭ মাসে কি কোনো নতুন উন্নয়ন করতে পেরেছি? এই উন্নয়নটি উন্নয়নের ধারাবাহিকতাই রক্ষা করতে পারে নাই। তো এই জেল-জুলুম, মামলা, হয়রানি, আমাদের ব্যবসা-বাণিজ্য, পরিবার, আমাদের আত্মীয়-স্বজন, দলের নেতাকর্মী সকলেই কিন্তু কষ্টে আছে, এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সহ সারা বাংলাদেশে নিরপরাধ মানুষগুলো রাতের পর রাত হাওরে কাটাচ্ছে। কেউ গরুর ঘরে কাটছে। আমাকে একজন সেদিন একটি ভিডিও পাঠালো। মানে দৃশ্যটা দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে সে গরুর গোরে উনি কাটাচ্ছে। তো এইভাবে আমাদের নেতাকর্মীরা করছে। আমরা করছি। আমরা এই দেশ, আমাদের নেতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন। এবং বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হওয়ার পিছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ এই দেশকে আজকে বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল একটি রাষ্ট্র হিসাবে পরিণত করেছিল। সেই রাষ্ট্রের সকল সম্মান, মান-সম্মান আজকে
ধূলিসাৎ করে দিয়েছে এই সরকার। আপনি দেখেছেন কিনা জানি না, আজকেও আমরা দেখলাম যে উত্তরায় ২ জন লোককে অ্যা অ্যা ছি অ্যা ছিনতাইকারী সন্দেহে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং বিশেষ করে এই যে আমাকে এক মহিলা একজন আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন যে, "ভাইয়া, আমরা ৪ টা পরেও বাসে নিরাপদ মনে করি না। আমাদের এই বাংলাদেশ তো কখনো অনিরাপদ ছিল না। আমরা তো আমাদের হাতে তো একটি নিরাপদ বাংলাদেশ ছিল।" দেশ চালালে আপনার ভুলভ্রান্তি হতে পারে। ক্ষমতায় থাকলে যে সব জিনিস ভালো হবে, কিন্তু আমরা আর যাই করি, আমরা এই দেশকে একটি শান্তির দেশে তো পরিণত করেছিলাম। এত উন্নয়ন আপনারা করেছেন, এত কিছু করেছেন, কিন্তু এই পরিণতি কেন আপনার মনে হয়? এটা পরিণতি হলো আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অ্যা শিকার হয়েছি। আমাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল। আমাদের আমরা গত ১৫ বছর সরকারি দলে ছিলাম। আমরা দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো আরো অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। সেটি করতে পারেনি এবং যেটি আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ২৯ মিলিয়নের কথা। যে ২৯ মিলিয়ন বাংলাদেশে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তো যাই হোক, আমি মনে করি এ আমাদের এই এ ব্যর্থতার পিছনেও আমাদের যে ব্যর্থতা নাই সেটা বলি নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা জিনিস চেয়েছিলেন যে রক্ত যেন আর না ঝরে। যদি মাননীয় প্রধানমন্ত্রী রক্ত আ আ আ জড়ানোর কোনো পরিকল্পনা থাকতো, ৫ তারিখে কিন্তু আওয়ামী লীগের লক্ষ, লক্ষ নেতাকর্মী ঢাকা শহরে আসলে পরিস্থিতি অন্যরকম হতো। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে এই দেশটি তার পিতা বঙ্গবন্ধু স্বাধীন করেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৫০ বছর তিলে, তিলে এই দেশকে আ আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো এই দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশকে একটি নিরাপদ রাষ্ট্রে এবং রক্তে রঞ্জিত না হওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ৫ তারিখে এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা মনে করি যে আমরা যে উন্নয়ন করেছি মানুষ কিন্তু ভুলে যায়নি। আজকে দেখেন ৫ই অগাস্টের পরে আজকে ফেব্রুয়ারির শেষের দিকে এসে বাংলাদেশের মানুষের মনোভাব কি পরিবর্তন হয়েছে। বিভিন্ন জরিপে কি উঠে এসেছে। মানুষ কিন্তু আওয়ামী লীগের উন্নয়নের কথা ভুলে নাই। মানুষ বারবার আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছে। কি মনে হয় কতদিন লাগবে আপনাদের ঘুরে দাঁড়াতে? আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো। আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো। বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। কখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন এবং আমার যেটা মনে হয় সেটা অতি দ্রুতই। প্র্যাকটিক্যাল অবস্থা তো উনি একটা বক্তৃতা দেন, অ্যারেস্ট শুরু হয় আরো বেশি করে। সর্বশেষ ছাত্রলীগের সমাবেশে বক্তৃতাকে কেন্দ্র করে ৩২ নম্বর বাড়িটা গুঁড়িয়ে দেওয়া হলো। অপারেশন ডেভিল হান্ট এর মাধ্যমে ৭-৮ হাজার ছেলেকে এর মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। দেখেন ১৯৭১ এও মনে হয় এরকম নির্যাতন হয়নি। আমাকে একজন প্রবীণ, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। আমার জন্ম ১৯৭২ এ। ৭৫ এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় আমি ছোট ছিলাম। তো আমাকে একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা আমাকে ফোন করলেন যে বললেন, "বাবা ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালীন সময়ে বিশেষ করে বালাগঞ্জে, আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জে ভয়াবহ নির্যাতন নিপীড়ন করেছিল পাকিস্তানি সেনারা এবং তাদের দোসররা। ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও এমন নির্মম নির্যাতন হয়নি।" এই নির্মম নির্যাতন আমাদের এই ৩২ নম্বর যে বাড়ি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর অ্যা ৬ দফা থেকে শুরু করে ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭ই মার্চের ভাষণ, সকল রাজনীতির এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির প্রাণকেন্দ্র ছিল এই ৩২ নম্বর বাড়ি। সেই বাড়িকে গুঁড়িয়ে দেওয়ার পরেও লক্ষ, লক্ষ আমাদের নেতাকর্মী নির্যাতন, নিপীড়ন হওয়ার পরেও, হাজার, হাজার নেতাকর্মীকে গ্রেফতার হওয়ার পরেও আওয়ামী লীগকে কিন্তু শক্তি দ্বিগুণ হচ্ছে। এই যে ফাগুন মাস, এই ফাগুনে কিন্তু আওয়ামী লীগ উজ্জীবিত হয়েছে। আওয়ামী লীগের শত, শত নেতাকর্মী ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ একটি প্রশ্নে, সেটি হলো আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের নেত্রী শেখ হাসিনার প্রশ্ন। যে জামাতে ইসলামী বাংলাদেশে একা নির্বাচন করলে ২ থেকে ৩ টে আসন পেত। বিএনপির সাথে নির্বাচন করলে ১৮ থেকে ২০ টা আসন পেত। সেই জামাতে ইসলামী প্রকারান্তরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়।
তারাই সমস্ত নিয়ন্ত্রণ করছে। তারা অফিস আদালত, ডিসিএসপি কর্মকর্তারা নিয়ন্ত্রণ করছে। তারা সেনাবাহিনীতে তাদের প্রভাব বোঝা যাচ্ছে। আপনারা কিছুই টের পান নাই কিভাবে এটা ঘটলো? এটা আমাদের অবশ্যই আমাদের ব্যর্থতা। আ আ আমি মনে করি যে আমরা আরো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার কারণে আমরা হয়তো বুঝে উঠতে পারিনি। তো কিন্তু আমি একটা কথা বলি যে আমাদের বিএনপির যে বন্ধুরা, উনারা কিন্তু এখন বুঝতে পেরেছে। গতকালও আমাকে বিএনপির একজন নেতা ফোন করে বললেন যে উনার এলাকার একজন ওসি উনাদের কথা শোনে না। জামাত ইসলামী যেভাবে বলে ওভাবেই শুনে। তো এটি আমাদের এই দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য আজকে যখন জামাতে ইসলামীর নেতাদের কাছ থেকে আমরা অনেক বড়, বড় বাণী শুনি, আমাদের কষ্ট হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে ১৯৭১ জামাতের ভূমিকা এবং বিশেষ করে আপনিও ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ৯০ সালে আপনি দেখেছেন যে জামাত শিবিরের নির্মম নিষ্ঠুরতা কিভাবে করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইভেন বিএনপির সংগঠন ছাত্রদলের উপরে কিভাবে নির্মম নির্যাতন করেছে। জামাত কিন্তু তার সেই অতীত থেকে ফেরত আসেনি। আপনারা দেখেছেন যে সিলেটে আমাদের সিলেটের সবচেয়ে নামকরা বুজুর্গ আমাদের ফুলতলী পীর সাহেবের যে সংগঠন তালামিজে ইসলামিয়ার একজন সদস্যের উপরে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে এবং জামাতে ইসলামী সিলেট মহানগর কিন্তু এর দায় স্বীকারও করেছে, স্বীকার করে ক্ষমাও চেয়েছে। পরবর্তীতে যদিও ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি সিলেটের মুনির, তপন, জুয়েল তো খুবই আলোচিত ৩ টা হত্যাকাণ্ড। এই মামলা তো এটা তো প্রকাশ্যে জামাত শিবিরের নেতাকর্মীরা জড়িত ছিল। আমরা তখন সদ্য আমি কলেজে ভর্তি হয়েছি। ১৯৮৮ সালে এমএমসি কলেজে যখন ভর্তি হই, ভর্তি হওয়ার কয়েক মাস পরেই এই হত্যাকাণ্ড এবং আমাদের লেখাপড়ায় কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে তখন। তো এই যে আজকের যে বাংলাদেশের চিত্র, আমি একটা কথা বলি, আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলি, এই দিন থাকবে না। মানুষ কিন্তু বুঝেছে যে আওয়ামী লীগের আমলে যে যে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি। এমন কোন গ্রাম নেই যে গ্রামে আওয়ামী লীগ উন্নয়ন করে নাই। গ্রামের এক বাড়ি থেকে যাওয়ার আরেক বাড়ির রাস্তাটা পাকা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক গ্রামের মসজিদে না হলেও একটি ডিপ টিউবওয়েল দিয়েছে, না হলে কিছু উন্নয়ন করেছে। গ্রামবিহীন স্কুলগুলোতে প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে, বিদ্যুৎ সংযোগ করে দিয়েছে। গ্রামের যে বয়স্ক আ মাঠি যে মাঠি তার সন্তানের দিকে তাকিয়ে থাকতো। যে সন্তান যদি কিছু টাকা দেয়, সে বাজার থেকে পান সুপারি আনবে অথবা তার পছন্দের খাবার নিয়ে আসবে। সেই বয়স্ক মাকে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা দিয়েছে। বিধবা বোনটি যখন ভাইদের সংসারে অবহেলিত থাকতো, অপেন্ত থাকতো, তাকে কিন্তু শেখ হাসিনার সরকার বিধবা ভাতা দিয়েছে। এভাবে গ্রামের মানুষকে, গ্রামের এই খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে যে শেখ হাসিনার সরকার তার সন্তানের মতো আ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। সেই সুযোগ সুবিধাগুলো আজ কোথায়? আজকে আমাদের যে কিছু নেতাদের লম্পজম্প দেখলে আমার খুব কষ্ট হয়। উনারা দামি প্রাণো নিয়ে ঘুরান। আমাদের কথা বললেন। আচ্ছা আমি আপনাকে ফজলুল বারী ভাইকে একটু কথা বলি। উনারা দুর্নীতির কথা বলেন। আজ পর্যন্ত ৭ মাস হয়ে গেল। শেখ হাসিনার বিরুদ্ধে একটি দুর্নীতির কোনো উল্লেখযোগ্য প্রমাণ করতে পারেনি। পত্র-পত্রিকায় তো আপনি অনেক কিছুই লিখতে পারেন। কপি পেস্ট করে লিখতে পারেন। এখন তো বাংলাদেশে সাংবাদিকদের কোনো আম এই কি বলে স্বাধীনতা নেই। এখন তো অনেক কিছুই লেখা যায়। সেনাবাহিনী প্রধান গতকালকে একটা বক্তব্য রেখেছেন। আপনি খেয়াল করেছেন নিশ্চয়? হ্যাঁ, কি প্রতিক্রিয়া আপনার এই ভাষণ নিয়ে? এটা উনি যথার্থই বলেছেন যে আজকে দেশের যে আমাদের যে স্বাধীনতার যে বিপন্ন, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখন আমাদের সরকার যে তদন্ত কমিটি করেছে, সেই তদন্ত কমিটির মাধ্যমে এবং বিডিআর হত্যাকাণ্ড এটি কিন্তু সামরিক আদালতে হয়নি। এটি কিন্তু কোর্টে হয়েছে এবং আ আ উনারা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছে,
সেই বিচার নিয়ে এখন যদি আপনি আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করতে চান এবং বিশেষ করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে, ঢাকা শহরে প্রতিদিন শত শত নারী ধর্ষিত হচ্ছে। ১৯৭১ তো এরকম হয়নি। বাংলাদেশে আমরা অনেক সামরিক শাসন দেখেছি, এরশাদ জামানায় দেখেছি, বিভিন্ন সময় এরকম তো হয়নি। আজকে আমি একটি ভিডিও দেখলাম যে একজন স্বামী দর্শকদের পা ধরে বারবার বলতেছে যে তার স্ত্রীকে দর্শন না করার জন্য। পাশে তার ২ বছরের ছোট্ট শিশু বেডে পড়ে আছে ১ বছরের। এ ধরনের অমানবিক দৃশ্য দেখার জন্য তো এই বাংলাদেশ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে নাই। এই বাংলাদেশ দেখার জন্য তো মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেন নাই। আর এই বাংলাদেশ দেখার জন্য ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা আমরা সকলে মিলে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নেই। আজকের বাংলাদেশ কোথায়? আজকে আজকে যেভাবে আমি গত পরশুদিন একটি ভিডিও দেখলাম যে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে। এটা আমরা তামিল সিনেমায় দেখতাম আর ছোটবেলায় সিনেমা হলে গিয়ে জসিমের ফিল্মে দেখতাম। বাংলা সিনেমায় দেখা যেত এগুলা। কিন্তু গত ১৫ বছরে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে মানুষ ভুলে গেছিল। আজকে সেগুলো মানুষকে স্মরণ করে দিচ্ছে। তো আমার মনে হয় সেনাবাহিনী প্রধান সেটি অনুধাবন করেছেন। সেনাবাহিনী আমাদের ১৯৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল দুর্যোগে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি মনে করি সেনাপ্রধানের এই বক্তব্যটাই অবশ্যই আশাব্যঞ্জক এবং সেনাপ্রধান যেভাবে বলেছেন যে একটি ফেয়ার ইলেকশন সকলকে নিয়ে একটি ইনক্লুসিভ ইলেকশন করবেন, সেই দিকে দেশ এগোবে এবং আমার বিশ্বাস যে অচিরেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আমরা এখন পর্যন্ত যতটা জানা যায় ৪ আগস্ট রাতে সেনাবাহিনী প্রধান আপনার নেতৃত্বকে আশ্বস্ত করছিলেন ৫ আগস্ট তিনি সবকিছু সামাল দেবেন। ৫ আগস্ট দেখলো সবাই, উনি আর সকালে আসলেন না। সবাই দেখলো সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনার নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হলো। তার কাছে আপনি কি আশা করেন? এই বিষয়টা আসলে এক্সাক্টলি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর ৫ই অগাস্টের পরে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বক্তব্যে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুলাসা করে কিছু বলেন নাই। তো আমি এই বিষয়ে তো যেহেতু আমি জানি না এই বিষয়ে আমার মনে হয় কমেন্ট না করাটাই ভালো। এই সেনাবাহিনী প্রধান তার নেতৃত্বে সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ওইটার সাথে জড়িত, যেটা আপনার গাজীপুরে আপনার একজন মন্ত্রীর বাড়ি যারা হামলা করতে গেল, যারা বাধা দিতে গেল, তাদেরকে তারা গ্রেফতার করতে গেল এবং ওই ঘটনার পরে গ্রেফতার অভিযানে কয়েক হাজার আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী অলরেডি গ্রেফতার। তিনি যদি বলেন সবাইকে নিয়ে নির্বাচন, তাহলে কাণ্ডটা কি দাঁড়ায়? আমরা সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা দেখি এই মার্চ মাসটা দেখি। মার্চ মাসটি স্বাধীনতার মাস। ২৬শে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের নিরপরাধ বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা আমাদের আগের প্রজন্মের বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন। তো মার্চ মাসটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবসময় একটি ভালো মাস। আমরা অপেক্ষা করে দেখি। আগস্ট মাসটা ছিল আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মাস সবসময়। আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু খুন হয়েছেন। আগস্ট মাসে ২১শে আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আগস্ট মাস ৫ আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। আগস্ট মাসে এত অতীত জানা সত্ত্বেও আপনারা কি সতর্ক ছিলেন না আগস্ট মাসটা নিয়ে? দেখেন আমরা সবসময় সতর্ক ছিলাম। সতর্ক থাকার পরেও অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে যায়।
তো আস্তে আস্তে সকল সত্যই বের হয়ে আসছে। কি হয়েছে, কি হচ্ছে। যখন মিডিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করবে, মিডিয়াকে যখন স্বাধীনভাবে লেখার সুযোগ দেয়া হবে, তখন সকল সত্যই আমরা সকলে জানব। বিএনপি আগে একটা কথা প্রায় বলতো, এটা হাসাহাসি করতেন আপনারাও, ঈদের পরে আন্দোলন। কোন ঈদ, কোন বছরের ঈদ সেটা নিশ্চিত ছিল না, প্রতি ঈদের সময় এটা আসতো। এখন আপনি মার্চের কথা বলতেছেন, ডিসেম্বর বিজয়ের মাস ছিল, ডিসেম্বরও তো একটা তারিখ হতে পারত। আমি ফজলু ভাই, আমি মার্চের কথা ওই অর্থে বলি নাই। আমরা কিন্তু আন্দোলন প্রতিনিয়ত করছি। আমরা জ্বালাও পোড়া, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ক্ষতি হয় এমন কোনো আন্দোলন করা যাবে না। এই যে ফেব্রুয়ারি মাসে আমাদের আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় মিছিল করছে, মশাল মেতে দিচ্ছে, লিফলেটিং করছি, পোস্টারে চেয়ে গেছে। সেদিন দেখলাম বাংলা বয়েসের আমাদের যে একজন কি ফিরোজ, উনি নিজেও বলেছেন যে বগুড়া, উনি কিন্তু বিএনপি করোনার সাংবাদিক, মোস্তফা ফিরোজ। উনি নিজে বলেছেন যে বগুড়ার পুরো শহর পোস্টারে ছুঁয়ে গেছে যে শেখ হাসিনার উপর রাস্তা, শেখ হাসিনা ফিরবে। তো মানুষ কিন্তু আন্দোলন করছে, গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায়, মিছিলে, স্লোগানে মুখরিত হচ্ছে। কিন্তু যেহেতু মিডিয়ার স্বাধীনতা নেই, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এই নিয়ন্ত্রণের কারণে আমরা হয়তো অনেক নিউজ পাচ্ছি না। এই বাংলাদেশের মানুষ জেগে উঠবে, অচিরেই জেগে উঠবে। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আজকে যে দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রুখে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষ সচেতন হয়েছে এবং আপনি অচিরেই দেখবেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সারা দেশে আমরা কিন্তু নতুন একটা আওয়ামী লীগকে দেখছি, একটা নতুন একটা ব্যাচ, এটা ছেলে পেলে, এদেরকে এই এত অ্যাক্টিভলি আমরা আগে দেখে নেই। প্র্যাকটিক্যাল হচ্ছে, তারা সবকিছু দেয়াল লিখনে কাজ করছে, পোস্টার লাগাচ্ছে, সবকিছুই করছে। তার সামনে কোনো নেতা নাই, কোথাও কোনো নেতা নাই, যাদেরকে নেতা হিসেবে জানতো কিন্তু তারা কোথাও নেই। এবং তারা এত অর্থনৈতিক কষ্টে আছে, তাদেরকে খোঁজ নেয়া, তাদেরকে হেল্প করা, কোনোভাবেই তারা কিছু পাচ্ছে না। এটা কি বলবেন আপনারা? এটা যে আপনার কথাটা যে পুরোপুরি সত্য নয়, আমি দ্বিমত করি না। অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় আমি আমার নির্বাচনী এলাকায় ৩ টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ৬ টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মামলা, তাদের জামিনের ব্যবস্থা, তাদের পরিবার যেন কষ্ট না পায়, বা আমাদের যারা অনেক নেতাকর্মী আছে যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি খুঁয়েছে, তাদেরকে চেষ্টা করার জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রী কাউকে দায়িত্ব দিচ্ছেন না। কেন দায়িত্ব দিচ্ছেন না? যাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে। তো you need time, একটু সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখবেন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিবেন। দায়িত্ব দেওয়ার পরে হবে। আর আওয়ামী লীগ যখনই বিপদে পড়ে, যখনই বিপদগ্রস্ত হয়, তখনই তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে ফিরিয়ে, এটাই হলো আওয়ামী লীগের মূল প্রাণ, তৃণমূলের নেতাকর্মী। আমি আমার একটি ব্যক্তিগত কথা বলি। আমি তো ২ টি নির্বাচন করলাম। আমি নির্বাচনের সময় কিছু লোককে দেখি, যারা নির্বাচনের সময় তাদের অর্থ, তাদের শ্রম, মেধা সকল কিছু দেয়। কিন্তু যেদিন নির্বাচন শেষ, এরপরে আর আমি তাদেরকে পাই না। খুঁজেও পাই না। তাদের ফোন দিলেও তারা আসে না। পরে খোঁজ নিয়ে দেখি এরা যখনই নৌকার নির্বাচন আসে, আওয়ামী লীগের নির্বাচন আসে, এই তৃণমূলের নেতাকর্মীরা এরা নৌকার জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য, বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এরা কাজ করে। এই তৃণমূলের নেতাকর্মীরা এখন এই আওয়ামী লীগের আজকে যখন বিপদগ্রস্ত, তখন কিন্তু এরা তাদের জীবন, তাদের সকল কিছু উৎসর্গ করে তারা এই দলের জন্য, শেখ হাসিনার জন্য কাজ করছে। আপনাদের কাছে মেসেজটা কি? খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা দেশে ফিরবেন, মামলা ফেস করবেন, আপনার নেত্রী কবে নাগাদ দেশে ফিরবেন, কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আছে আপনাদের কাছে? মেসেজটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন
যে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমরা যেন সার্বক্ষণিক যোগাযোগ করি। আর আমরা অবশ্যই আমরা আমাদের এই দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন। এই দেশ আমাদের সকলের। আমরা এই দেশে যাব, আমরা মামলা ফেস করব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা ইনশাআল্লাহ দেশে যাব। কবে নাগাদ হতে পারে এটা? খুব শীঘ্রই। খুব শীঘ্রই আমরা আমাদের দেশে ফিরব ইনশাআল্লাহ। আপনাকে আমি জিজ্ঞেস করি নাই বা প্রশ্ন করি নাই, বা অথচ আপনার এলাকার নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে আপনার? আমার এলাকার নেতাকর্মীদের বলি যে আমি আসলে 14 অগাস্ট পর্যন্ত দেশে ছিলাম জীবনের নিরাপত্তার জন্য। যেহেতু ওই উনাদের টার্গেট ছিল আমরা যারা দলীয় সংসদ সদস্য বা আমাদের দলের নেতাকর্মী আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা দেশ থেকে এসেছি। কিন্তু এই দেশের নেতাকর্মীরা আপনারা আওয়ামী লীগের এই দুর্যোগকালীন সময়ে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষজন যেভাবে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য এবং আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা অনেকেই ৫ই অগাস্ট আপনাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের বাড়িঘরে হামলা হয়েছে, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে মব জাস্টিসের নির্যাতন হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন। দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে আপনারা কষ্টে দিন যাপন করছেন। কিন্তু সকল কষ্ট, সকল দুঃখ সবকিছু ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ইনশাআল্লাহ আমাদের নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে দেশে এবং আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো। এবং আমরা ইনশাআল্লাহ ইলেকশন যখনই হবে আওয়ামী লীগ ইলেকশনে যাবে এবং ইলেকশনের জন্য আমরা প্রস্তুত হব। তারা তো আপনাকে ইলেকশনই করতে দিবে না বলেছে। আপনার নির্বাচন, আপনার দলের নিবন্ধন বাতিল করবে। তারা বলার কি নির্বাচন করতে দিবে না। আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে না কেন? তাদেরকে বলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে। করে না কেন তারা? কি করবেন বাতিল করলে? করে না কেন? আগে নিবন্ধনটা বাতিল করতে বলেন। শুনেন, নিষিদ্ধ করলে কি করবেন? আমি একটা কথা বলি, এই দলের প্রধান ছিলেন বঙ্গবন্ধু। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল। ১৯৭১ যখন ধরে নিয়ে যায়, তার যেখানে তাকে রাখা হয়েছিল তার পাশেই তার কবর খোঁড়া হয়েছিল। সেখান থেকে বঙ্গবন্ধু এসে এই দেশকে স্বাধীন করে এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্টের পরে নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। এরপরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সাথে মানুষের সম্পর্ক। এখানে আওয়ামী লীগ সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণে। এই দেশের যত উন্নয়ন হয়েছে, গত ৫২-৫৫ বছরে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে সাফল্য, সকল সাফল্যে কিন্তু আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। এই দলকে নিশ্চিত করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না। বঙ্গবন্ধু কোনোদিন আত্মগোপন করেন নাই। বঙ্গবন্ধু কোনোদিন কোথাও পালিয়ে যান নাই। গ্রেফতার বরণ করেছেন। বঙ্গবন্ধুর সাথে আপনাদের পার্থক্যগুলা চিহ্নিত করতে পারেন? অবশ্যই আমি মনে করি যে আমরা যারা বিদেশে আসছি, আমরা হয়তো দেশে থাকতাম। জীবনের আ আ জীবন বিপন্ন হলেও আমাদের দেশে থাকতাম। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। ৫ই অগাস্ট যেটি একটি প্ল্যান, যেটা ডক্টর ইউনূস বলেছেন যে এটা একটি মাস্টার প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর আরেক গর্বিত কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানা আপাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। তখন জীবন তাৎক্ষণিক সময়ে জীবন বিপন্ন হওয়ার কারণেই আমরা এখানে এসেছি এবং আমরা কিন্তু সকলেই কিন্তু দেশের বাইরে না। আমাদের শত নেতাকর্মী আমাদের দেশে আছে, আমাদের অনেক এমপিরা জেলে আছেন, অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আত্মগোপনে আছেন অথবা কারাগারে আছেন। তো এখন যে বাংলাদেশে যে মব জাস্টিসের যে কালচার শুরু হয়েছে প্রতিনিয়ত, এই মব জাস্টিসের কালচার থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই আশ্রয় নিয়েছি।
আপনি ভালো থাকেন হাবিব ভাই। আবার কথা হবে। আপনি দোয়া করেন আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। আর আমার নির্বাচনী এলাকার মানুষদেরকে বলব যে আমরা যে উন্নয়ন করেছি গত ১৫ বছর, আমার ৩ বছর এমপি থাকাকালীন অবস্থায় আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে আবারও ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।